আগে জুলাই যোদ্ধারা এক পক্ষ আর এক পক্ষ তাদের মধ্যে মারামারি, আমরা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, মানে এটাও খুব ঘটনা অহরহই ঘটে। সাধারণ পথচারীরা যাদের আসলে যাতায়াত করার অধিকার থাকবার কথা, তারা যখন সেটি পারে না, অনুরোধ করলে বাকবিতণ্ডায় জড়ালে তাদেরকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়া হচ্ছে। আসলে এভাবে মানুষের জন্যই তো রাজনীতি হবার কথা, সেটা কি হচ্ছে? কি মনে হয় আপনার? ধন্যবাদ। আমি শাহবাগ যে অবরোধ করা হলো সেটা প্রসঙ্গে বলতে চাই যে দাবিতে এবং যে কয়জন মানুষ মিলে কাজ করেছে এটা অনেক আগেই সরকারের উচিত ছিল তুলে দেয়া। আমি আবারও বলছি, এটা তুলে দেওয়া উচিত ছিল। মানে একটা সরকার প্রয়োজনে জনশৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের ভোগান্তি দূর করার জন্য পুলিশকে দিয়ে বল প্রয়োগ করবে, সেই বল প্রয়োগটা যাতে ন্যূনতম পর্যায়ে থাকে। এটা শেখ হাসিনার মতো বল প্রয়োগ না, কিন্তু বল প্রয়োগ করতে হবে। এবং এই কয়েকজন মানুষের জন্য যে দাবিতে তারা ছিলেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মজার ব্যাপার, পুলিশ শেষ পর্যন্ত কিন্তু বল প্রয়োগ করেছেন। যখন আরেকটা সংগঠন এসে তাদের উপরে হামলা হলো, তখন দুই পক্ষকেই পুলিশ বল প্রয়োগের মাধ্যমে সেখান থেকে সরিয়েছেন। ইনফ্যাক্ট আমরা দীর্ঘদিন থেকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এই আলাপগুলো করেছি, তার সমালোচনা যখন করি, এটা সরকারকে ডিসাইড করতে হবে কোন একটা ভ্যালিড কারণ আছে কিনা, কোনটা ভ্যালিড না। যে কোনো মানুষজন গিয়েই শাহবাগ অবরোধ করে তার দাবি জানিয়ে দিতে পারে। আমার একটা দাবির কথা মনে পড়লো, একবার ডিপ্লোমা নার্সরা অবরোধ করে বলছেন তাদেরকে গ্রাজুয়েট নার্সের সমমর্যাদা দিতে হবে। তো আমাদের এসএসসি পাস লোকজন বললো আমার পরীক্ষা ছাড়া এইচএসসি দাও, বা এইচএসসি পাস বললো আমাকে পরীক্ষা ছাড়া গ্রাজুয়েটের মর্যাদা দাও। এগুলো আমি বসে পড়লাম এবং আমি সেটা করব, এটাকে মানতে হবে। এই জিনিসগুলো সরকারকে আসলে বিবেচনা করতে হবে। এবং আমি মনে করি সরকার যদি ন্যায্য কারণে এইসব ক্ষেত্রে বল প্রয়োগ করে, আমি আবারও বল প্রয়োগ কথাটা একটু নেগেটিভ অর্থে বলছি না, একেবারে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যদি তাদেরকে সরিয়ে দেয়, মানুষ এগুলো ভালোভাবে দেখবে। আমি দেখেছি শাহবাগের এই অবরোধের কারণে মানুষের কি পরিমাণ ভোগান্তি এবং মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ হয়েছে। জুলাই সনদ নিয়ে যে আলাপ হচ্ছে, যথেষ্ট এনগেজিং আলাপ হচ্ছে, সবাই কথাবার্তা বলছে, কিন্তু এটা দিতে হবে বলে দাঁড়িয়ে যায়, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত বাজে ম্যানেজমেন্টের বহিঃপ্রকাশ। আমরা প্রায় একটা কথা বলছি, এই সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে অত্যন্ত ইনএফিসিয়েন্সির পরিচয় দিয়েছে। এটা তার আরেকটা প্রমাণ হলো। এখন সরকার বিরাট সংখ্যা দেখাতে পারে, 150 না 200 যেন এই ধরনের ব্লকেট তৈরি হয়েছে সেটা বলতে পারে, কিন্তু এই সংখ্যা বাড়িয়ে আসলে সরকারের জন্য কল্যাণকর কিছু হবে না। আর আগামীকালকের কর্মসূচির কথা আমি যদি বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলে আমি বিশ্বাস করি। আমাদের 3 অগস্ট এক দফার দিন, সুতরাং এই দিনটা আমাদের স্মরণ করা উচিত, সেলিব্রেট করা উচিত। এবং আলাউদ্দিন যেভাবে বললেন যে এটা 1 মাস আগে তারা ঘোষণা করেছে, সরকার অন্তত মেজর পরীক্ষার শিডিউল করে ফেললে ভালো হতো, নিশ্চিতভাবেই ভালো হতো। বিশেষ করে এইচএসসি পরীক্ষা সেটা পিছিয়ে দেওয়া উচিত ছিল, দিলে ভালো। তাহলে উচিত ছিল যেগুলো আপনি বলছেন যে, মানে যখন রাস্তা আটকে যাচ্ছে তখনও সরকারের একটা উচিত ছিল, সেই কাজটা হচ্ছে না। এইখানেও পরীক্ষা নিয়েও সরকারের ভাবাটা উচিত ছিল, তাদের কথা যখন ভাবা হচ্ছে না। এখন যখন শিক্ষার্থীরা যেতে গিয়ে দেখবে তাদের আসলে এত বাধা বা এত সময় লাগছে, এত বিরক্ত হতে হচ্ছে ঠিক এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবার আগে, বা ধরুন যাদের প্রতিদিনের জীবিকা জন্য যাদেরকে বেরোতে হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে চিকিৎসার জন্য, চাকরির জন্য, এটাকে মানে মানুষের তো গুরুত্বপূর্ণ কাজের কোনো শেষ নাই। তখন যখন তারা এরকম বাধাগ্রস্ত হচ্ছে, প্রতিনিয়ত বিরক্তির শিকার হচ্ছে, তখন আসলে জুলাই চেতনা, তাদের যতই আবেগ অনুভূতি থাকুক, সেটা কি আসলে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না? এটা খানিকটা বিরক্তির কারণ হবে, বিশেষ করে এমার্জেন্সি যেসব ইস্যু আছে, ধরুন জীবিকা, এটাও মানুষকে আঘাত দেবে। আপনি হয়তো প্রতিদিন উপার্জন করে খেতে হবে, এই অবস্থায় জীবনেও দেখিনি, কিন্তু যিনি এটা করেন তার জন্য এটা খুবই টাফ জায়গা, এটা আমি একমত। কিন্তু যেটা সবচেয়ে জরুরি, এমার্জেন্সি, কতগুলো মেডিকেল এমার্জেন্সি, মানে কিন্তু আমি ডক্টর হিসেবে জানি, সাধারণ মানুষ সহ জানেন, টাইম ইজ লাইফ। একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট, একটা ব্লিডিং এর পেশেন্ট, তার সময়টাই তার জীবন। জাস্ট সাম মিনিটস এদিক সেদিক হওয়া তার জীবন সংশয় তৈরি করতে পারে। তো আমরা অনেক কিছু জানি না, অনেক ক্ষেত্রে এই ঘটনা জানি না, মানে কেবল চোখ বন্ধ করে বলে দিতে পারি 1.5 কোটি বা 2 কোটি মানুষের শহরে এই দেরিজনিত কারণে কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। তো নিশ্চিতভাবেই এটা মানুষের কাছে খুবই খুবই খারাপ লাগবে। এবং দিনের শেষে আমরা তো আসলে আমি আমার ফ্যামিলির আমার কি হলো সেটা আমরা দেখবো। তো এই ধরনের একটা নেগেটিভ চিন্তা একেবারে উড়িয়ে দেওয়া যায়। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র, 8 আগস্টের মধ্যে জুলাই সনদ। আসিফ মাহমুদ জানিয়েছেন 8 আগস্টের মধ্যে জুলাই সনদ হয়ে যাবে। আপনি আসলে এগুলোর ভবিষ্যৎ কি দেখেন? আমি ভবিষ্যৎ ভালো দেখি। যেমন ধরুন জুলাই সনদ নিয়ে আগে কথা বলি, কারণ সনদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু সনদটা যেভাবে হতে যাচ্ছে আমার এটা নিয়ে আপত্তি আছে। আমরা খেয়াল করেছি সনদে এমন কতগুলো ইস্যু ওর মধ্যে দেয়া হয়েছে যেগুলোর প্রতি ইভেন নোট অফ ডিসেন্ট দিচ্ছে কেউ কেউ, বিএনপি অনেকগুলোতে দিয়েছে। মানে আমরা একটা সনদ চেয়েছিলাম যেটা সবাই এগ্রি করবে সবকিছু। এখন এগ্রি করা মানে আমার সবকিছু সবাই এগ্রি করবে না, আমরা তো গণতন্ত্রের কথা বলি। সুতরাং আমার চাওয়া ইভেন কোনো ভালো জিনিসও কেউ গ্রহণ না করতে পারে। ধরুন
বিএনপি দল হিসেবে অনেক সমালোচিত, তাদের লোয়ার টায়ারের লোকজন খারাপ, অনেক খারাপ কাজ করছে, চাঁদাবাজি, দখলবাজি, অনেক কিছুর সাথে অনেকে জড়িত, ওরা কয়েক হাজার বহিষ্কারই করেছে, বিএনপি নিজেও স্বীকৃতি দেয়। কিন্তু দিনের শেষে মানুষ যদি বিএনপি কে ভোট দেয়, গণতন্ত্র মানে হচ্ছে মেনে নেয়। আমি এটা বলতে পারি না এই খারাপ দলটাকে কেন জনগণ ভোট দেবে, আমাকে কেন দিল না, আমি যদি ক্ষমতায় আসি আমি এটা নিয়ে এই করে ফেলতে চাই, এটা হয় না। তো খারাপ জিনিস বা যে ভালো জিনিস, যেমন বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে, এরকম কিছু ইস্যুতে আমিও মনে করি বিএনপি সঠিক করছে না, আমিও বিএনপির উল্টো অবস্থান আমার আছে আপার হাউস নিয়ে বা বিভিন্ন কমিশনের নিয়োগ নিয়ে। কিন্তু আমাদের তো উচিত ছিল আসলে নোট অফ ডিসেন্ট ছাড়া যতটুকুতে আমরা এগ্রি করব সেটার একটা সনদ। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে দিনের শেষে বিএনপির তো এখন ওই সততা, তারা সৎভাবেই কাজটা করেছে, তারা যখন ক্ষমতায় আসবে তারা বলবে ক্লিয়ারলি যে এগুলোতে তো আমার নোট অফ ডিসেন্ট ছিল, সুতরাং আমি এটা বাস্তবায়ন করবো না। এটা তো প্রকাশ্যে সে বলেছে, তার সমালোচনা হয়েছে, কিন্তু বিএনপি এই কথাটা লুকায়নি কারো কাছে, সে সরাসরি বলেছে। সুতরাং সনদের ক্ষেত্রে যে নোট অফ ডিসেন্ট ওয়ালা জায়গাগুলো, বিশেষ করে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আমি আসলে দেখি না, এবং তারা যদি সেটা না করেন ইউ ক্যানট ব্লেম দেম। প্রত্যেকে তার দেশকে তার মতো করে দেখার স্কোপ আছে। এখন দেখতে গিয়ে কেউ যদি বলেন বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে, হাসিনার মতো করে তারা রাজনীতি করুক এবং জনগণকে সেটা নিয়ে অ্যাপিল করুক যে তাকে ভোট দিও না, সে আসলে শেখ হাসিনা হয়ে উঠতে চায়, কিন্তু ও করবে না, এটা বলেছে। সো সনদের নোট অফ ডিসেন্ট ছাড়া বাকি জিনিসগুলো, এটা আমি একেবারেই কনফিডেন্ট যে বিএনপি ক্ষমতায় যদি যায়ও তারা এগুলো বাস্তবায়ন করবে, কারণ তারা ততটুকুই করতে চেয়েছে, সনদের মধ্যে ছাড় দিয়েছে যতটুকু তারা বাস্তবায়ন করবে। না হয়তো ওরা সবকিছু মেনে নিতে পারতো অ্যাপারেন্টলি, তারপর যখন ক্ষমতায় আসবে ভুলে যাবো, আমাদের একটু একটা তো আছে। কিন্তু বিএনপি এবার কিন্তু এই কাজটা করেনি, তারা সৎভাবে করেছে। আর ঘোষণাপত্র নিয়ে আমি মনে করি হ্যাঁ, তারা আসলে খুব সিরিয়াসলি কাজ করছে, এর মধ্যে একটা মানে একটা পড়াশোনা, একটা গবেষণার জায়গাও আছে, সেগুলো তারা করছে ঠিকঠাক মতো। কিন্তু পরে যে তারাই সেটা মানবে, তার কি একটা ভরসা নিশ্চয়তা আমরা পাই না। না, তার মানে না, তারা মানবে, তার প্রমাণ নেই। ধরুন বিএনপি তো ইন আ সেন্স অনেকগুলো অযৌক্তিক কথা বলছে। একটা উদাহরণ দিই, কমিশন তো এক্সিকিউটিভের পার্ট না। বিএনপি বলছে সরকারের দুর্বল হয়ে যাবে, কমিশনের নিয়োগ যদি বিএনপির হাতে না থাকে তাহলে সরকার দুর্বল হয় না। আসলে কমিশন গুলো স্বাধীন, সে তার মতো করে কাজ করবে। তো বিএনপির যুক্তিটা কিন্তু ধোপে টেকে না। এবং আমাদের যেই অংশটা সংস্কার বোঝে তারা কিন্তু বিএনপি কে সমালোচনা করেছে, কিন্তু বিএনপি যেটা করবে না সেটা কিন্তু করেই নেই, সেটা সমালোচনার পর করেনি। শুধু নির্বাচন কমিশনটা ছাড় দিয়েছে, বাকি কমিশন গুলো নিয়েও শেষ পর্যন্ত তার হাতে রেখেছে। এতে তার সমালোচনা হচ্ছে কিন্তু সে তারপর ছাড় দেয়নি। খেয়াল করুন, আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না মানার কারণে সে যেভাবে করতে চায় এটা লোয়ার হাউসের এক্সটেনশন, সমালোচনা হচ্ছে, বিএনপির বদনাম হচ্ছে, কিন্তু খেয়াল করুন বিএনপি তারপরে জায়গা থেকে সরে আসেনি। ধরুন প্রধানমন্ত্রী আর দলের প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। আমাদের অনেক সিভিল সোসাইটির মানুষ এটার পক্ষে আছেন এবং এটাতে রাজি না হওয়ার কারণে বিএনপিকে সমালোচনা করছেন। খেয়াল করবো সে যেটা করবে না সমালোচনার পরও সেটা করেনি। যদি সে মানবে না বলতাম, সে যদি সবকিছু খুব সহজে মেনে নিত, আচ্ছা ঠিক আছে একবার ক্ষমতায় আসি, তারপরে এগুলো কিছু শুনবো না, ইচ্ছা মতো সবকিছু করবো, এত কেওসের মধ্যে তাকে যেতে হতো না, তার বদনামের ভাগিদার হতে হতো না। সেজন্য আমি মনে করি বিএনপি ঠিক ততটুকু এগ্রি করছে যেটা তারা করবে। সে কারণে আমার মনে হয়, আর এখন জাতির সামনে যেভাবে তারা কথা বলেছে, আজকের যুগার ওই আমরা প্রায় 3 জোটের রূপরেখার আলাপ করি, সেই 3 জোটের রূপরেখার বাস্তবতা এখন আর নাই। গ্রামে সাধারণ মানুষরাও এখন এগুলো নিয়ে এত কথাবার্তা হচ্ছে, টক শোতে হচ্ছে, লাইভ হচ্ছে ঐক্যমত্য কমিশনের কথা, বিভিন্ন রকম মানুষ লিখছেন, বলছেন। দিনের শেষে মানুষের কাছে এগুলো জানাজানি হয়ে গেছে। বিএনপি যেগুলো এগ্রি করছে এগুলো না করে আসলে পারবে বলে আমি মনে করি না তারা করবে, এটা আশা করতে চাই নিশ্চয়ই তেমনটাই হবে। এই যে আইনি ভিত্তি দেবার কথা বলা হচ্ছে জুলাই সনদের, সেটি এনসিপিও বলছে, জামাতও বলছে, জামাত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলছে। এটার আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কি মনে হয় আইনি ভিত্তি কিভাবে হবে কিনা? আমি আসলে মানে সাংবিধানিক যে ইস্যুগুলো আছে এগুলোর আইনি ভিত্তি নিয়ে কেন আলাপ হচ্ছে না সেটা জানি না। কারণ সাংবিধানিক ইস্যুগুলো দিনের শেষে পার্লামেন্ট, সেটা গণপরিষদ কাম পার্লামেন্ট হোক বা শুধু পার্লামেন্ট হোক, কোনো না কোনো ফর্মে সেটাকে বৈধতা দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আইনি ভিত্তি দিয়েও বা লাভ কি হবে? মানে আমি অবাক হই, ধরুন বিএনপি কে, তার মানে কি তারা মনে করছে যে এই ঐক্যমত্যগুলো হবে সেগুলো বিএনপি কার্যকর করবে না। ও যদি না করে তো এমনিও পারে। 11-এর সময় 150টা অধ্যাদেশ জারি হয়েছিল, আওয়ামী লীগ তার মধ্যে প্রায় 50টাকে আইনে পরিণত করেছে, কারণ অধ্যাদেশ এখন এফেক্টিভ হলেও পরবর্তীতে পার্লামেন্টে পাস হতে হয়, এবং ওই প্রায় 50টার একটা বড় অংশ তারা পরিবর্তন করে ফেলেছে। এখন এই রিলাইজ যদি না করি, আমরা আইন করে ফেললেই, আইন মর্যাদা দিলেই তারপর সেটা
বাস্তবায়িত হয়ে যাবে, এটা খুবই অদ্ভুত চিন্তা। যে দলটাকে আপনি রিলাই করছেন না যে সে এটা করবে, এটা আপনি রিলাই করছেন না, তো সে আইনগত মর্যাদা যদি দেন তারপর সে সেটা ফলো করবে, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? তখন আইন কি বাইরের দেশের কেউ এসে সেটা পালন করাবে? নো ওয়ে। তখন সেই দলই ক্ষমতায়, সে যদি না মানে সে না মানবে। তো এগুলো খুবই উদ্ভট হাস্যকর আমার কাছে, স্ববিরোধিতা আছে তাদের। কেন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় এই 5-6 দিন, এবং কি বোঝা যাবে আমরা আসলে কোথায় যাচ্ছি বলে মনে হয়? আমি এগুলো এক ধরনের অতিশয়োক্তি বলে মনে করি। কারণ হলো, যেহেতু সরকারের এক ধরনের এজেন্ডা আছে, যদিও সরকারের এজেন্ডা থাকার কথা ছিল না। আমি একটা ইন্টারভিউর কথা স্মরণ করি, এই যে নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে মনে পড়লো, মানে ঐক্যমত্য কমিশন কেন নোট অফ ডিসেন্ট টাইপের দিয়েও একটা কিছু কথা লিখে দিতে হবে, এটা আবার সিরিয়াস প্রশ্ন। প্রধান উপদেষ্টা যারা মাহফুজা বেলিস্টারের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে এই হেডলাইনে জিনিসটা এটা পাওয়া যায়, যে খুঁজলেই পাবেন, যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা কোনো শাসক নই। উনি সংস্কার প্রসঙ্গে বলেছেন যতগুলো সংস্কার প্রস্তাব আসবে সেগুলো উত্থাপিত হবে। উনি বলছেন যদি 100টা সংস্কার আছে এর মধ্যে যদি 10টা মানে আমরা 10টা করবো, আর যদি একটাও না মানে আমরা একটা ছাড়াও ইলেকশন করে ফেলবো। তখন সংস্কার কমিশন গুলো তাদের প্রাথমিক রিপোর্টও দেয়নি। তো যে কথাটা বলছিলাম, এই যে এখন সরকারের এক ধরনের সংস্কারের স্টেট আছে বলে সরকার মনে করছেন, সরকার এটাকে ইম্পোজ করার চেষ্টা করছেন, এবং এই জিনিসটা আমাদের সমাজে খুব চাউর হয়েছে যে আপনি যদি কিছু সংস্কার করে ফেলতে পারেন কনস্টিটিউশন এবং লয়, তাহলে আপনার দেশ অসাধারণ সুন্দরভাবে চলতে শুরু করবে। আমি প্রায় একটা কথা বলছি 25 অগস্ট, আমি বলছি না সংবিধানের সংস্কারের প্রয়োজন নেই, আইনের সংস্কারের প্রয়োজন নেই, কিন্তু আমরা ওভার এস্টিমেট করছি। আমরা মনে করছি মানে এগুলো লিখলে সব ঠিকঠাক হয়ে যাবে। পৃথিবীতে যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলে 2006 সালের পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর ফাংশনিং ডেমোক্রেসির সংখ্যা পৃথিবীতে কমেছে। 6 থেকে এখন পর্যন্ত 20 বছর হয়ে গেল। এই 20 বছরে যে কমেছে, প্রত্যেকটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে, এবং আমাদের ভাষায় অনেক দেশে আবার নিখুঁত কনস্টিটিউশন ছিল, নিখুঁত আইন ছিল, কিন্তু তাদেরও ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং হয়েছে। আমরা মানে মনে করছি যে এটা করব, এবং জনাব শফিকুল আলম যেটা করার চেষ্টা করেছে, শফিকুল আলম প্রেস সচিব, আমি ধারণা করি যেহেতু জুলাই সনদ নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপার আছে এবং ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে, এগুলো প্রত্যক্ষ হওয়া ভালো, আমি এগুলোকে খারাপ ভাবে দেখি না, এটা দরকারও আছে, আমি সেটাও মনে করি। কিন্তু এগুলো নিয়ে আমরা ওভার এস্টিমেট করছি, দিনের শেষে ওভার এস্টিমেট করছেন। আমাদের দেখবেন যে মাঠে এই সংস্কারকে নিয়ে, রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এক ধরনের ওভার এস্টিমেশন আছে, সরকারের সেটার অংশ। সে কারণে আমরা, আপনি যে প্রশ্ন করছিলেন যে এনসিপির সাথে আমি কিংস পার্টি যদি নাও বলি, ভেরি মাচ অ্যালাইন্ড দেখি তাদের বক্তব্য, আমার কাছে সেটা মনে হলো এটা ওটার পার্ট নাকি বলতে চায়। জি, কিন্তু ওই যে মানে আরেকটু বুঝি তাহলে 5-6 দিন কি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এই জন্য সম্ভবত যদি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, সম্ভবত। এর মধ্যে আমরা আবার দেখছি যে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সহিংসতা হামলা চালাতে পারে এরকম তথ্য পুলিশের কাছে আছে। জি, আমি এটাকে একেবারে এক্সাজারেশন মনে করি। সরকার যখনই কোনো সমস্যা হয়, মানে আওয়ামী লীগ বাংলাদেশে মেজর স্কেলে কোনো রকম কোনো সহিংসতা চালাতে পারে এই ক্ষমতা কোনোভাবেই নেই। মানে আওয়ামী লীগ এখন একটা রাজনৈতিক চিপে পরিণত হয়েছে, এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করছে, সমস্যা নাই, মানে রাজনীতির দল কিন্তু ইস্যু তৈরি করবে, ইস্যু তৈরি করে সে চেষ্টা করবে সেটা দিয়ে জনগণের সাথে কানেক্ট করার জন্য। কিন্তু আমি অবাক হয়ে দেখি ইভেন আমাদের প্রধান উপদেষ্টা এটার পার্ট হচ্ছেন, রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় তিনি বলছেন যখন নির্বাচনের প্রস্তুতি নেই তখনই প্রতিপক্ষাচারী শক্তি মাথা তুলে সেটাকে নস্যাৎ করতে চায়। বাংলাদেশে 2-1টা জেলায়, বিশেষ করে গোপালগঞ্জের কিছু ওয়াইড স্প্রেড, আরো 2-1টা জেলায় কিছু জায়গায় তাদের কিছু সুযোগ আছে কিছুটা ঝামেলা করার। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো টাকা দিয়ে না আসলে মানুষকে দিয়ে যাতা করাতে পারে সোজা। মানুষের যেমন এই যে জুলাইতে কাকে টাকা দিয়েছিল, মানুষ বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, ডাকাতের দলের প্যাশন থাকে না, টাকা পয়সা দিয়ে কিছু লোককে দিয়ে কিছু হতে পারে। এবং এটাই আমি বলছি সরকার এক্সাজারেট করছে, যখন কোনো সংকট আছে, যখন কোনো সমস্যা আছে, আওয়ামী লীগকে সামনে এনে বিরাট একটা জুজু তৈরি করা হয়। এগুলো পুরোনো কৌশল। আমরা যখন কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে চাই, একটা কল্পিত ভীতি যদি সামনে আনি, আমি অনেকের সলিডারিটি এনশিওর করতে পারি। যখনই আওয়ামী লীগ বিরাট ভীতি হিসেবে সামনে আনবো সরকারের সাথে যারা অ্যাপারেন্টলি, সরকারের কিন্তু অ্যাপ্রুভাল রেটিং কমে যাচ্ছে। ডক্টর ইউনূসকে প্রথম যে পরিমাণ মানুষ সমর্থন করেছেন সেই সংখ্যা কমে যাচ্ছে, যারা অত্যন্ত স্ট্রংলি করতেন তাদের সেই স্ট্রেংথ কমেছে নানান ভাবে।
তো আমি যাকে সলিডারিটি হয় তারা সেই চেষ্টা করছে না। আমরা দেখলাম একটা নিউজ আওয়ামী লীগের কিছু লোকের ট্রেনিং হচ্ছে, একজন মেজর আছে, সো হোয়াট, নাথিং উইল হ্যাপেন। কোন রকম কোনো মেজর কিছু হয়, দু একটা জায়গায় ধরুন কিছু ছোটখাটো ঝামেলার বেশি কিছু আসলে হতে পারে না। আমি একটা জিনিস যোগ করে পর্যায়ে শেষ করি, শেখ হাসিনা ট্রাম্পের ছবি নিয়ে নির্দেশ দিয়েছিলেন যে বিজয় মিছিল করার জন্য দূর থেকে দাঁড়িয়ে ছবি তোলা, শেখ হাসিনা স্বয়ং বলেছেন, তার ইনস্ট্রাকশনের পরও কি হয়েছিল, কিচ্ছু হয়নি। তো সুতরাং এগুলো মানে সরকারের মানে দুঃখটা এই জায়গায় যে এই সরকার তো অন্তর্বর্তী সরকার, এই সরকার তো আবার ক্ষমতায় নির্বাচন করেও আসবে না বা গায়ের জোরে ক্ষমতায় থেকে যেতেও চাইবে না, অন্তত টেকনিক্যালি। তারা কেন এই জিনিসগুলো করছেন এটা আমার কাছে সারপ্রাইজ। জি ডাক্তার আমি আলাউদ্দিনের উদ্দেশ্যে যেটা বলি, এটা ফ্যাক্ট যে শেখ হাসিনার তীব্র ক্ষোভ আছে সমন্বয়কদের প্রতি, আমি অনেকবার তার বক্তৃতায় দেখেছি। কিন্তু এই যে তরুণরা শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো পুলিশ, বিজেপি, মিলিটারি দিয়ে গুলি করাচ্ছে সমানে, তরুণরা সাথে ইন্ডিয়ার ব্ল্যাঙ্ক চেক, এই তরুণরা তো তখন শেখ হাসিনাকে ভয় পায়নি। এখন শেখ হাসিনা একটা মৃত ঘোড়া, যার লোকজন অলমোস্ট নাই, সে বলছে নাম টুকে রাখছি, এটা করছি সেটা করছি, সেটাকে ভয় পাচ্ছে। এটা খুব অদ্ভুত শোনালো না? তা সর্বস্ব দিয়ে যখন অ্যাটাক করছে, এরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ওরা পাত্তা দেয়নি শেখ হাসিনাকে। এখন মৃত, প্রায় মৃত, কবরস্থ